মুভির শুরুতে একটি আহত মেয়ে ভয় পেয়ে জঙ্গল থেকে ছুটে এসে একটি বাড়িতে প্রবেশ করে। দেখে মনে হচ্ছিল এই বাড়িটি তারই। সে খাটের নিচে লুকিয়ে পড়ে। সে খুব ভীত ছিল। একজন মহিলা তাকে তাড়া করছিল এবং দরজায় ধাক্কা দিয়ে বলল, গায়ত্রী, বেরিয়ে এসো। অবশেষে দরজা খুলে এবং গায়ত্রী খুব ভয় পায়। কিন্তু যে মহিলা দরজা খুলেছিল সে গায়ত্রীকে খুঁজে না পেয়ে বেরিয়ে যায়। গায়ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তা কয়েক সেকেন্ডের জন্য ছিল। হঠাৎ একটি দানবীয় হাত তার মুখ ঢেকে দেয় এবং পরের মুহূর্তে দেখা যায় যে কোনো অদ্ভুত শক্তি গায়ত্রীকে জঙ্গলে টেনে নিয়ে যায়। দৃশ্যটি কেটে যায়। আমরা দুজনকে দাবা খেলতে দেখি। তারা শুধু পুরুষটিকে দেখতে পায়, সামনের মেয়েটিকে নয়। পুরুষটি বলে তার কাজে খুব পেশাদার, জানে না এইসব ঠিক হতে কত সময় লাগবে। তখন সামনের মেয়েটি বলে, আপনাকে ধৈর্য ধরতে হবে। পুরুষটি তাকে জিজ্ঞাসা করে, কত ধৈর্য? 20 বছর অপেক্ষা করেছি। এই লোকেরা কি নিয়ে কথা বলছিল এখনো বলা হয়নি। দৃশ্যটি এখান থেকে কেটে যায়। আমরা দেবী নামের একটি মেয়েকে দেখি যে খুব দরিদ্র। সে তার সংসার চালানোর জন্য ইন্টারনেট সংযোগের কাজ করে। তার মা মানসিকভাবে অস্থির এবং তার বেশিরভাগ সময় তার যত্ন নেয়ার জন্য ব্যয় হয়। দেবীর মা সবসময় তাকে বলতো, একদিন তারা এসে তোমাকে নিয়ে যাবে, ক্ষতি করবে এবং আমার থেকে দূরে নিয়ে যাবে। তখন দেবী তাকে জড়িয়ে ধরে বলে, কেউ এখানে আসছে না মা। দেখো, ছোটবেলা থেকেই তুমি বলছো তারা আমাদের দুজনকে নিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের নিতে আসেনি, আজও আসবে না। তার মা এখনো তার ভাইয়ের জন্য খুব চিন্তিত ছিল। আতঙ্কিত হয়ে সে তার ভাইকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? সেনা বলে, আমি আমার বস ধর্মের সাথে আছি এবং রাতের শিফট করছি। যাই হোক, সে মিথ্যা বলেছিল। সে তার বসের স্ত্রীর সাথে ছিল এবং বেশি টাকার জন্য এই কাজ করত। কিন্তু আজ থেকে হয়তো এর শেষ হতো, কারণ তার বসের স্ত্রী তাকে বলেছিল, তোমার বস সব জেনে গেছে। সেনা বাড়ি ফিরতেই দেবী তাকে অনেক বকাবকি করে, কারণ সে সবসময় দেরি করে বাড়ি ফেরে। তার মা অসুস্থ হয়ে পড়ত। সকালে দেবী কাজে যায়। আজ তাকে থানায় ইন্টারনেট সংযোগ বসাতে হবে, কিন্তু ইন্সপেক্টর অস্বীকার করে বলে সে দেবীর কাছ থেকে ইন্টারনেট সংযোগ নেবে না, কারণ দেবীর ভাই তার স্ত্রীর সাথে সম্পর্ক রেখেছিল এবং এর জন্য সে দেবীর উপর রাগ চাড়ে। এখন রাতের দৃশ্য দেখানো হয়। দেবী তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। হঠাৎ সে তার পর্দার উপর কারো উপস্থিতি অনুভব করে। সে বাইরে গিয়ে দেখে বাইরে কেউ নেই, কিন্তু হঠাৎ দুজন মুখোশধারী লোক তার বাড়িতে প্রবেশ করে। তাদের মধ্যে একজন দেবীকে বাঁধে এবং অন্যজন তার মায়ের উপর নির্যাতন শুরু করে। এর মধ্যে এই অজানা লোকেরা সেনার বসের কাছ থেকে একটি কল পায় এবং সে তাদের সেনার সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা তাকে বলে সেনা বাড়ি নেই। ধর্ম তাদের লোকদের বলে সেনা যখন নেই তখন তার মাকে মেরে ফেলো, যাতে সে বুঝতে পারে সে কি করেছে। তাদের বসের নির্দেশ অনুযায়ী তারা সেনার মাকে বাথটাবে ডুবিয়ে মেরে ফেলে। দেবীও নীরবে তার মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে থাকে। সকালে পুলিশ তাদের বাড়িতে আসে, কিন্তু ইন্সপেক্টর নিজে ছিল সেনার বস, একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, সে কোনো ঝামেলায় পড়েনি, কিন্তু দেবীর জীবন নষ্ট হয়ে যায়। দেবী এখন সেনার উপর সমস্ত রাগ ঝাড়তে থাকে। সে সেনাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, কিন্তু তা করলে সে কার সাথে থাকবে? ভাই ছাড়া আর কেউ ছিল না তার। রাতে দুঃখী দেবী তার মায়ের জিনিসপত্র দেখতে শুরু করে, যার মধ্যে সে একটি পুরনো ছবি পায়। একটি ছবিতে তার বাবাও ছিলেন এবং সেখানে আমরা দেখতে পাই যে তার বাবা ছিলেন মিস্টার আগান, যাকে সিনেমার শুরুতে দেখা গিয়েছিল, যিনি একজন মহিলার সাথে দাবা খেলেছিলেন। সে যখন ছবিগুলো দেখছিল তখন হঠাৎ তার ঘরের আলো নিভে যায়। তার খুব অদ্ভুত লাগতে থাকে। তার মনে হয় যেন কেউ তার পিছনে বসে আছে। সে পিছনে ফিরে দেখে তার মা তার পিছনে বসে আছে। তাকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তার মা মারা গেছে। হঠাৎ আলো জ্বলে ওঠে এবং তার মা অদৃশ্য হয়ে যায়। তাই দেবী ভাবে যা দেখেছে তা তার বিভ্রম ছিল। পরের দিন সকালে দেখা যায় যে মিস্টার আগান অর্থাৎ দেবী এবং সেনার বাবা তাদের সাথে দেখা করতে এসেছেন,
কিন্তু দেবী তার সাথে কথা বলতে চায়নি, কারণ তিনি বহু বছর আগে তাদের ছেড়ে গিয়েছিলেন এবং তার কারণে তারা খুব কঠিন জীবনযাপন করছে। মিস্টার আগান তার সন্তানদের নিতে এসেছিলেন, কিন্তু দেবী যেতে রাজি ছিল। কিন্তু সেনা জানতো যে তাদের বাবার সাথে যাওয়া উচিত, কারণ তার কাজের কারণে তার মা মারা গেছে এবং সে তার চাকরিও হারিয়েছে। এখন তাদের কাছে কোনো টাকা নেই, তারা কিভাবে এ বাড়িতে চলবে। আপাতত মিস্টার আগান সেনাকে বলে ফিরে যান, তুমি তোমার বোনকে বোঝাও, আমি আবার তোমাদের নিতে আসব। রাত হয়, দেবী ঘুমাতে যায়, কিন্তু হঠাৎ সে বাইরে থেকে ট্যাপের শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো সেনা ট্যাপ খোলা রেখেছে। সে বাইরে গিয়ে একটি ট্যাপ বন্ধ করে, তারপর বাথরুমের ভেতর থেকে অন্য একটি ট্যাপ খোলার শব্দ আসে। এবার ট্যাপের শব্দের সাথে তার মায়ের কণ্ঠও শোনা যায়, যা বেশ জুড়ে ছিল। তার মা দেবীকে বলে, দেবী আমাকে বাঁচাও। দেবী বাথরুমের দরজা খুলতেই সে বাথটাবে তার মায়ের মৃতদেহ দেখতে পায়। পরের মুহূর্তে সে পিছনে ফিরতেই তার মা এসে তার মুখ ধরে এবং এবার তাকে খুব ভয়ঙ্কর দেখায়। সে চিৎকার করে দেবীর মুখ ধরে বলে, দেবী আমাকে বাঁচাও, আমি বিপদে আছি। দেবী ভয়ে চোখ খুলে এবং আমরা জানতে পারি যে এই সব দেবীর স্বপ্ন ছিল। তার চিৎকার শুনে সেনা ঘরে আসে এবং তাকে বোঝাতে শুরু করে, দেখো দেবী, আমরা এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িটি আমাদের মায়ের স্মৃতি ভরা, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। দেবীর মানসিক অবস্থা দেখে সেও রাজি হয়। পরের দিন সকালে মিস্টার আগান তার সন্তানদের নিতে আসেন। সেনা এবং দেবী চুপচাপ তাদের জিনিসপত্র গুছিয়ে তাদের সাথে চলে। তারা বাড়িতে পৌঁছে এবং মিস্টার আগান তাদের হেস্তির সাথে পরিচয় করিয়ে দেন, যে তাদের বাড়ির পরিচারিকা এবং সমস্ত কাজ সামলায়। ভেতরে গিয়ে তারা তাদের ঠাকুমা মিস গায়ত্রীর সাথে দেখা করে এবং ইনি সেই গায়ত্রী যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তার সাথে যা ঘটেছিল তারপরও তিনি বেঁচে ছিলেন। রাতের খাবারের সময় হলে গায়ত্রী তাদের বাড়ির ঐতিহ্য সম্পর্কে বলে, যে তাদের বাড়ির এবং তাদের সমস্ত ব্যবসা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহিলা চালায় এবং মহিলারা এই পরিচালনা করে এবং পরিবারের নেতৃত্ব দেয়। গায়ত্রী বলে, আমার পরে দেবী তোমাকে এইসব সামলাতে। রাতে সেনা পুরো বাড়িটি ঘুরে দেখতে শুরু করে। ঘুরতে ঘুরতে সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে অনেক অদ্ভুত ছবি প্রিন্ট করা ছিল এবং এর মধ্যে কিছু মহিলার মুখোশের উপর ক্রস চিহ্ন দেয়া ছিল। হঠাৎ এই দেয়ালের সাথে লাগানো দরজাটি জোরে ধাক্কা দিতে শুরু করে, যেন এর ভিতরে কেউ আছে। সেনা খোলার আগেই হেস্তি এসে তাকে থামিয়ে দেয় এবং বলে এটি তার ঠাকুমার গোপন ঘর এবং এটি খোলা নিষেধ। রাতে দেবী যখন গান শুনছিল তখন সে কারো ফিসফিস শুনতে পায়। সে ভয় পেয়ে তার মিউজিক বক্স বন্ধ করে দেয়। তারপর সে তার জানালার পিছনে কাউকে দেখতে পায়। ভালো করে দেখলে বোঝা যায় সেটা তার মা। সে ভয় পেয়ে যায়। মায়ের মুখ আহত ছিল এবং খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে ভেবেছিল এটা তার বিভ্রম। যখন সে কম্বল দিয়ে মুখ ঢেকে আবার খুলে তখন সে দেখে তার মা বাঁকানো শরীর নিয়ে তার দিকে হেঁটে আসছে। সে খুব ভয় পেয়ে যায়। সে কম্বল দিয়ে চোখ ঢেকে রাখে এবং অল্প একটু খুলে দেখে। ধীরে ধীরে তার মা তার বিছানার খুব কাছে আসে এবং অবশেষে চিৎকার শুনতে পাই। পরের দিন সকালে গায়ত্রী দেবী এবং সেনাকে নিয়ে আমরা খামার বাড়িতে আসে। সেনাকে নিয়ে তার খামার বাড়িতে আসে। সে দেবীকে বলে, গবাদি পশুর খামার আমাদের পারিবারিক ব্যবসা। এখানে দেবী প্রথমবারের মতো একটি গবাদি পশুকে জবাই হতে দেখে। সে এটি দেখে তার অদ্ভুত বিভ্রম হতে শুরু করে। তার মনে হয় যেন তার মা সেই গবাদি পশুর জায়গায় শুয়ে আছে এবং তার গলাতে ছুরি রেখে তাকে জবাই করা হচ্ছে এবং রক্তের একটি বড় ফোয়ারা বেরিয়ে আসে। এই বিভ্রমের কারণে তার বমি হতে শুরু করে। গায়ত্রী এবং হেস্তির তার যত্ন নেয়। এরপর গায়ত্রী দেবীকে মিস্টার জাকার সাথে পরিচয় করিয়ে দেন, যিনি এখানে কাজ করেন এবং যিনি দেবীকে সমস্ত কাজ বোঝাবেন। রিপোর্ট পড়ার সময় জাকা বলে, গত 3-4 বছর ধরে আমাদের ব্যবসায় লোকসান হচ্ছে। দেবী ব্যবসার ইতিহাস পড়তে শুরু করে এবং সে জানতে পারে যে তার ঠাকুমা গায়ত্রী 1935 সালে এই ব্যবসা হস্তান্তর করেছিলেন। এটা কিভাবে সম্ভব? তার বয়স তো 100 বছরেরও বেশি। তাকে তো অত বুড়িও দেখা। এখন আমরা বাড়ির দৃশ্য দেখি।
যেখানে গায়ত্রী এবং হেস্তি কথা বলছিল। এরই মধ্যে দেবীও চা বানাতে রান্নাঘরে যায় এবং যখন সে চা বানাচ্ছিল তখন সে জানালা থেকে একটি অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পায়। সে পিছনে ফিরে জানালার দিকে দেখে সেখানে তার মা দাঁড়িয়ে আছে। তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে পিছনে ফিরতেই দেখে হেস্তি সেখানে দাঁড়িয়ে আছে। প্রথমে সে চিৎকার করে, কারণ সে তাকে চিনতে পারেনি। যাই হোক, হেস্তি তাকে শান্ত করে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে হেস্তিকে কিছু বলে না, উল্টো হেস্তি গায়ত্রীকে জিজ্ঞাসা করে তার ঠাকুমা কি 1935 সাল থেকে কারখানা চালাচ্ছেন। হেস্তি অবাক হয়ে জিজ্ঞাসা করেন কে তাকে এই কথা বলছেন। সে বলে জাকা তাকে এই কথা বলেছে। হেস্তি বলে কারো কথায় বিশ্বাস করবেন না। অনেকে আপনার ঠাকুমা, আপনার বাবা এবং তাদের ব্যবসার প্রতি ঈর্ষান্বিত। তারা এই ধরনের অযৌক্তিক গুজব ছড়ায়। হেস্তি তার পরামর্শ দিয়ে চলে যায়। আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আপনার ঠাকুমাকে জিজ্ঞাসা করতে পারেন। এখন হেস্তি দৌড়ে গায়ত্রীর কাছে এসে বলে আমাদের হাতে সময় নেই। জাকা এবং আগান তাদের পরিকল্পনা শুরু করেছে। আমাদের হাতে কম সময় আছে। আমরা এখন যা করতে চাই তা করতে হবে। তখন গায়ত্রী বলে না, আমার এইসবের জন্য আরো 2 দিন দরকার। সেখানে কি হচ্ছে তা জানতে। এর রহস্য শুধুমাত্র শেষে প্রকাশ পাবে।